শুনছ কি? নাম ধরে কে যেন ডাকে এই কুয়াশার ভেতরে। নমস্কার, সন্ধ্যের আড্ডার বিশেষ নিবেদন কুয়াশার দ্বিতীয় পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আপনাদের জন্য কনিষ্ক সাহার লেখা গাছের তলায়। তাহলে শুরু হতে চলেছে আজকের গল্প। আমার নাম তুঙ্গেশ মণ্ডল। পেশা সেটা বলতে গেলে একটু ঘুরিয়ে বলতে হয়, কারণ পেশা আমার বদলায়, আজ এটা কাল ওটা। যা একটা অদৃশ্য সুতোর মতো আমার জীবনের প্রতিটা মোড়কে ধরে রাখে সেটা হলো আমার কৌতূহল। আধ্যাত্মিকতা, অলৌকিক জগৎ আর তন্ত্রমন্ত্রের দুনিয়ার প্রতি। এই কৌতূহলটা এমনি এমনি আসেনি। জীবনে এমন কিছু ঘটনা ঘটেছে যার কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যা আমি আজও খুঁজে পাইনি। সেই ঘটনাগুলোই আমাকে এই পথে টেনে এনেছে। বিটেক করেছি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে, বারাসাতের একটা বেসরকারি কলেজ থেকে। যখন বন্ধুরা ক্রিকেট টিমে ভিড়ছে, রক ব্যান্ড বানাচ্ছে, আমি তখন প্যারানর্মাল ইনভেস্টিগেশন গ্রুপের সাথে ঘুরে বেড়াচ্ছি পরিত্যক্ত বাড়িতে, পুরনো শ্মশানে, ভাঙা মন্দিরে। রাত 2-3টে টর্চ হাতে দাঁড়িয়ে থেকেছি সেই জায়গাগুলোতে যেখানে পাড়ার লোককে দিনের বেলাতেও রাখা যায় না। বন্ধুরা পাগল বলতো, হয়তো ঠিকই বলতো। MBA করেছি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। সেখানে মনোযোগটা একটু সরেছিল আধ্যাত্মিকতার দিকে, ভূত থেকে ভগবানের দিকে যাত্রা বলতে পারেন। তারপর চাকরি হলো ফ্লিপকার্টে। 1 বছর 11 মাসের মাথায় সেটা ছেড়েছিলাম। কারণটা অন্য একদিন বলবো। তারপর 2 বছরের বেকারত্ব। সেই 2 বছরে কি হয়েছিল সেটাই আজকের গল্প, অথবা বলা ভালো সেই সময়টাই এই গল্পের বীজ বপন করেছিল। পরে PSUতে চাকরি হয়েছিল, পোস্টিং হয়েছিল পাঞ্জাব ও মধ্যপ্রদেশে। আমার ঠাকুরদা বলতেন, জীবনের সবকিছু লিখে রাখতে আইতে। স্মৃতি হচ্ছে সবচেয়ে দামি সম্পদ। বাকি সব জিনিস হারিয়ে যায়, স্মৃতি হারায় না। আমি একটু আলসে প্রকৃতির, সব লিখি না, শুধু লিখি যখন কিছু অস্বাভাবিক ঘটে। এই গল্পটা সেই রকম একটা অস্বাভাবিক ঘটনার গল্প। যদিও ঘটনা বলতে ঠিক কি হয়েছিল তা বলবো, কিন্তু আরো বড় প্রশ্ন হলো কি হতে পারতো বা কি হয়নি। সেই না হওয়া ঘটনার কথাও মনে রাখা দরকার। ভারতবর্ষে গাছের একটা অন্যরকম মর্যাদা আছে। রাস্তার ধারে যখন কোনো পুরনো বড় অসত্য গাছ দেখি, তার গুঁড়িতে সিঁদুর মাখানো, সামনে 2টো ধূপকাঠি জ্বলছে, হয়তো একটা মাটির প্রদীপ, তখন মনে হয় এই গাছটা শুধু গাছ নয়, এর একটা অস্তিত্ব আছে যা মানুষ অনুভব করছে, বারবার করছে, প্রজন্মের পর প্রজন্ম ধরে করে এসেছে। শিবলিঙ্গ বসানো আছে গাছের তলায়, কিংবা মা কালীর ছোট্ট মূর্তি, কিংবা শুধুই একটা লাল কাপড় জড়ানো পাথর। এই দৃশ্য আমাদের দেশে অতি সাধারণ, কিন্তু এই সাধারণ দৃশ্যটাই আমাকে মনে করিয়ে দেয় এক অসাধারণ রাতের কথা, ভাটেন্ডার সেই রাতের কথা। কিন্তু সেই রাতের গল্প বলতে গেলে আগে বলতে হবে কালিকানন্দের কথা, আর কালিকানন্দের কথা বলতে গেলে আগে বলতে হবে বৃহত্তন্ত্রসার বইটার কথা। ফ্লিপকার্ট ছেড়ে দেওয়ার পর আমার হাতে সময় ছিল অনেক, টাকা কম ছিল, কিন্তু কৌতূহল কমেনি, বরং বেড়েছিল। চাকরি না থাকলে মানুষ কি করে? কেউ ঘুমোয়, কেউ সিরিজ দেখে, কেউ বন্ধুদের সাথে আড্ডা দেয়। আমি বই পড়তাম, কিন্তু সব বই নয়, এক ধরনেরই বই। তন্ত্র, মন্ত্র, সাধনা, দেবীতত্ত্ব। কলেজ স্ট্রিটের পুরনো বইয়ের দোকানগুলো আমার কাছে তখন ছিল সোনার খানির মতো। সেই সময় হাতে পেয়েছিলাম বৃহত্তন্ত্রসার। একটা ধুলো মাখা দোকান থেকে কিনেছিলাম। দোকানের চেহারাটা এখনো মনে আছে, রোগা, বয়স্ক, চশমার কাঁচ মোটা, কানে হেডফোন লাগানো। কিন্তু বই সম্পর্কে জিজ্ঞেস করলেই সে হেডফোন খুলে এমন করে কথা বলতেন যেন বইটা তিনি নিজেই লিখেছেন। এটা দুর্লভ বলেছিলেন, পুরনো সংস্করণ নতুন ছাপা হয়, কিন্তু অনেক কিছু বাদ দেওয়া। বইটার পাতা হলুদ হয়ে গেছে, কালি একটু ঝাপসা, কিন্তু সেই ঝাপসা কালিতেই লেখা ছিল এমন কিছু যা আমার মস্তিষ্কের সাথে সাথে গেঁথে গেল। বইটায় 8টা যোগিনীর কথা লেখা ছিল,
তাদের সাধনা পদ্ধতি বিস্তারিত লেখা, অন্যান্য দেবীদের পুজোর পদ্ধতি শুধু পুজোর নিয়ম কানুন লেখা, কখন জপ করবে, কিভাবে মন্ত্র উচ্চারণ করবে, কোন ফুল দেবে। কিন্তু যোগিনীদের ক্ষেত্রে একটা বাড়তি কথা আছে। লেখা 1 মাসের মধ্যে যোগিনী সশরীরে আবির্ভূত হবেন, তখন তাকে পুজো করতে হবে সশরীরে। এই কথাটা পড়ে আমি বইটা বন্ধ করে একটু ভাবলাম, মানে দাঁড়াচ্ছে কি? অন্য দেবতারা হয়তো সশরীরে আসেন না, স্বপ্নে আসেন, অনুভূতিতে আসেন, ভাব সমাধিতে আসেন, কিন্তু এই পথে সাধনা করলে যোগিনী সত্যি সামনে এসে দাঁড়াবেন, শরীরই দৃশ্যমান হয়ে। আমার মনে যে প্রশ্নটা জেগে উঠল, এমন কি কেউ আছেন যিনি সত্যি এটা করেছেন? তিনি শুধু বই পড়া বিদ্যায় নয়, নিজে অভিজ্ঞতা নিয়ে বলতে পারবেন? খুঁজতে শুরু করলাম এরকম লোককে। অনলাইনেও ঘাঁটলাম, ইউটিউব, ফেসবুক গ্রুপ, নানা জায়গা। অনেক মানুষ আছেন যারা নিজেদের বড় বড় জ্ঞানী বলে প্রচার করে, কিন্তু কথা বলতে বললেই বোঝা যায় বইয়ের মুখস্থ বিদ্যা ওড়াচ্ছে, নিজের অভিজ্ঞতার কথা নয়, অথবা এমন দাবি করছেন যা বিশ্বাস করা কঠিন। এমনই এক সময় ফেসবুকে এক পরিচিত জ্যোতিষ নিয়ে আলোচনা করতাম মাঝে মাঝে। একদিন বলল, একজনের কথা জানি, কলকাতাতেই থাকেন, জ্যোতিষী। ওর পরিচিত একজন সাধু নাকি সত্যি যোগিনী সাধনা করেন। শুধু করেনি, একজন যোগিনী নাকি সবসময় ওর সাথেই থাকেন। এই কথা শুনে আমার বুকের ভেতরে কিছু একটা যেন লাফটিয়ে উঠল। ঠিক এই ধরনের মানুষের দরকারই তো ছিল আমার। আমি সেই জ্যোতিষীকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালাম। রিকোয়েস্ট গ্রহণ করলেন সেই জ্যোতিষী। অল্প কয়েকটা কথার পর তিনি আমাকে সেই সাধুর নাম্বার দিলেন। সাধুর নাম কালিকানন্দ। ফোন করার আগে মনে মনে একটু ভাবলাম, যোগিনী সাধনার কথা কি বলবো, নাকি চাপা রাখবো? কোনো অজানা মানুষকে প্রথম আলাপেই সব বলা ঠিক নয়। আমি সিদ্ধান্ত নিলাম আধ্যাত্মিকতার প্রতি সাধারণ আগ্রহের কথাই বলবো। ফোন করলাম। ওপার থেকে একটা গলা ভেসে এলো, গম্ভীর কিন্তু উচ্চস্বর নয়, শান্ত। এমন শান্ত যে কখনো কখনো অস্বস্তিকর লাগে, যেন ওই মানুষটা কোনো কিছুতেই বিচলিত হন না। পরিচয় দিলাম, বললাম প্যারানর্মাল নিয়ে আগ্রহের কথা, আধ্যাত্মিকতার প্রতি টানের কথা। তিনি মন দিয়ে শুনলেন, মাঝে মাঝে করলেন। তারপর বললেন, এসো একদিন, সামনে বসে কথা বলা যাবে। দেখা হওয়ার জায়গা ঠিক হলো বেহালা বাজার। বেহালা বাজারের সেই এলাকাটায় আমি আগে যাইনি। বাজারের ভেতর দিয়ে হেঁটে গেলাম। মাছের দোকান, সবজির ঠেলা, একটা রঙিন আলোর দোকান, সাধারণ কলকাতার বাজার যেরকম হয়। কিন্তু বাজারের শেষ মাথায় একটা সরু গলি আছে। সেখানে ঢুকতে গিয়ে একটু থামতে হলো। গলিটা সরু, দুজন মানুষ পাশাপাশি হাঁটতে পারবে কিনা সন্দেহ। দুপাশে পুরনো বাড়ি, উপর থেকে কাপড় ঝুলছে। গলির শেষে একটা দোতলা বাড়ি দেখতে পাওয়া গেল, চুনকাম করা, কিন্তু চুন অনেক জায়গায় খসে পড়েছে। ভেতর থেকে গাছের ডালি উঁকি দিচ্ছে ছাদের ওপর দিয়ে। বাড়ির সামনে যেতেই ভেতর থেকে কুকুরের ডাক শোনা গেল। একটা নয়, 3টে বা 4টে। এমন ডাক যে রাস্তা দিয়ে যাওয়া একজন মানুষ চমকে উঠে পেছনে তাকালো। আমি দাঁড়িয়ে রইলাম। তারপর গেট খুলে বেরিয়ে এলেন একটি মানুষ। তাকে দেখে আমার মনে প্রথম যে অনুভূতি ছিল, সেটাকে ঠিক কি বলবো জানি না। ভয় নয়, বিস্ময় ও শ্রদ্ধা মিশ্রিত সেটাও নয়। যে অনুভূতি হয় যখন হঠাৎ কোনো অসাধারণ দৃশ্য দেখা যায়, যার জন্য মন প্রস্তুত ছিল না। অনেকটা সেরম বা সেরমের কাছাকাছি কিছু। পরনে লাল ধুতি, গায়ে সাদা গেঞ্জি, মাথায় লম্বা চটা, ঘন অনেকটা পাকা মেশানো, ওপরে খোপা করে বাঁধা। উচ্চতায় আমার চেয়ে ছোটখাটো, কিন্তু তার উপস্থিতিটা ছোট নয়। চোখে মোটা কাচের চশমা আর চোখের কোণে কাজল, সাদা লম্বা গোঁপ আর দাড়ি, যা গলা ঢেকে রেখেছে, পায়ের তলায় আলতা। কিন্তু সবচেয়ে যে জিনিসটা আমার নজর কাড়ল, তার কাছ থেকে আসছিল একটা তীব্র মহিলাদের পারফিউমের গন্ধ। এত তীব্র যে প্রথম মুহূর্তে মনে হলো কাছে হয়তো কোনো মহিলা দাঁড়িয়ে আছে। আমি একটু পেছনে তাকালাম, না, কেউ নেই। গন্ধটা শুধু এই মানুষটার কাছ থেকেই আসছে। তিনি হাসলেন, বললেন, তুঙ্গেশ,
এসো এসো। গেটের ভেতরে 3টে কুকুর লেজ নাড়ছে। একটু আগে যারা এত জোরে রাখছিল তারা এখন শান্ত, যেন মালিকের পরিচিত কাউকে দেখেছে। আমি ভেতরে ঢুকলাম। কালিকানন্দ আমাকে নিয়ে গেলেন সিঁড়ি দিয়ে উপরে। ছাদে উঠে গেলাম। ছোট ছাদ, কিন্তু তাতে গাছ আছে বেশি। তুলসী গাছের কয়েকটা সারি, অপরাজিতা, ধূপ গাছ, আরও কিছু যেগুলোর নাম আমি জানি না। ছাদের কোণে একটা আলাদা ঘর, ছোট এবং দরজা বন্ধ। কালিকানন্দ সেই দরজা খুলে দিলেন। ঘরে ঢোকার সময় আমি একটু থামলাম। যে অনুভূতিটা হলো ভাষায় বলা কঠিন। অনেকটা বুকের ভিতরে একটা চাপ মতো অনুভূতি। বাইরে থেকে ভেতরে ঢুকলে যে পার্থক্য অনুভব করা যায়, তাপমাত্রার পার্থক্য, আলোর পার্থক্য, সেরকমই একটা পার্থক্য, কিন্তু সেটা শরীরে অনুভূতি নয়, অন্য কিছু। ঘরে একটা শক্তি আছে, এটা পরিষ্কার বলার ক্ষমতা আমার নেই, কিন্তু অনুভূতিটা এরকম যেন ঘরের বাতাস ভারী, কিন্তু অস্বস্তিকরভাবে ভারী নয়। নেতিবাচকও নয়, ইতিবাচকও নয়, শুধু আলাদা। ঘরে পুরনো পুঁথি আর বইয়ের স্তূপ, দেওয়াল ঘেঁষে তাকে সাজানো পাণ্ডুলিপি, কিছু পুরনো হলদে হয়ে যাওয়া কাগজ এদিক ওদিক ছড়িয়ে। ধূপের গন্ধ, না ধূপ নয়, এটা অন্য কিছু। চন্দনের সাথে মিশে আছে একটা অপরিচিত সুগন্ধ। ঘরের কোণে মা কালীর বড় ছবি, আর তার সামনে 3টি মানুষের খুলি, সিঁদুর আর আলতা দিয়ে রাঙানো। তাদের সামনে তাজা ফুল, জ্বলন্ত প্রদীপ আর পুজোর সরঞ্জাম। আমি খুলি 3টের দিকে চেয়ে রইলাম কিছুক্ষণ। এই ধরনের জিনিস আগে দেখেছি বইয়ে, কিন্তু সামনে থেকে দেখা আলাদা। এগুলো কারোর মাথার খুলি ছিল এক সময়। কোনো মানুষ এই পৃথিবীতে হেঁটে বেরিয়েছিল এই খুলির ভেতরে বাস করে। কালিকানন্দ বললেন, বসো। আমরা মুখোমুখি বসলাম, মাটিতে আসন পেতে। কথা শুরু হলো। আনুষ্ঠানিক কথা প্রসঙ্গে পরিচয়, কোথায় পড়ছি, কি করি, কোথায় থাকি। তারপর কথা এগুলো আধ্যাত্মিকতার দিকে। আমি বললাম আমার যাত্রার কথা, প্যারানর্মাল থেকে শুরু করে ধীরে ধীরে আধ্যাত্মিকতার দিকে আসা। কালিকানন্দ মন দিয়ে শুনলেন। তারপর বললেন, আমি বামাখ্যাপার শিষ্য পরম্পরা থেকে আসছি। বামাখ্যাপার নাম আমি জানি। তারাপীঠের সেই মহাসাধক, যিনি শ্মশানে থাকতেন, শবের ওপর বসে ধ্যান করতেন, যাকে পাগল ভেবে মানুষ এড়িয়ে চলত, কিন্তু যার কাছে গেলে মানুষ ফিরে যেত আশীর্বাদ নিয়ে। মা তারার পরম ভক্ত। সেই মানুষের শিষ্য পরম্পরায় এই কালিকানন্দ। আমি মনে মনে একটু থামলাম, কারণ কলকাতায় এবং বাংলায় এখন প্রায় সব তান্ত্রিকরাই নিজেদেরকে বামদেবের ঘরানার বলে দাবি করে। এদের মধ্যে কতজন সত্যিকারের তার ঘরানার তা বলা কঠিন। একদিক দিয়ে বলা যায় কলকাতায় এখন ঢিল ছুড়লে বামদেবের শিষ্য বেরোবে, এমন অবস্থা। জানি না বামদেব বাবা, যিনি চিরকাল ভক্তদেরকে এড়িয়ে চলতেন, শ্মশানে মশানে থেকে নিজে যে একটা পাগলের মুখোশ পরে ঘুরে বেড়াতেন, তিনি এত শিষ্য কিভাবে বানালেন? যাই হোক, সেই সমালোচনায় গিয়ে কাজ নেই, মূল গল্পে ফেরা যাক। তারপর কালিকানন্দ প্রশ্ন করলেন, হঠাৎ তন্ত্র সাধনায় আগ্রহ কেন? শুধু বই পড়ে কৌতূহল জাগা আর নিজে করতে যাওয়া, এ দুটো কিন্তু আলাদা জিনিস। আমি একটু ভাবলাম, তারপর সত্যিটা বলা ঠিক মনে হলো। বললাম, ছোটবেলায় আমাদের বাড়িতে কালী পুজোর রাতে সবাই জড়ো হতো, বড় আয়োজন হতো। কিন্তু কয়েক বছরের মধ্যেই সেই রাতেই পরিবারের কয়েকটা মৃত্যু হলো। তারপর থেকে বাড়িতে কালী পুজো বন্ধ। মার ভয়, কিন্তু আমার মনে হয় মার ভয়, মা মা কালীর ভয়, কিন্তু আমার মনে হয় মা নিজের ভক্তকে ক্ষতি করবেন না, মা মঙ্গলময়ী। কালিকানন্দ গভীর মনোযোগ দিয়ে শুনলেন। তার চোখ আমার মুখের উপর স্থির। তারপর কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, অনেক কারণ থাকতে পারে। পুজোয় কোনো ভুল হয়েছিল কিনা, বাইরে থেকে কোনো শক্তি এসে থাকতে পারে। মা নিজে ভক্তকে কষ্ট দেন না, সেটা তুমি ঠিকই বলেছ, কিন্তু কালী পুজোর রাতে যে শক্তির জাগরণ হয়, সেই শক্তিকে সঠিকভাবে সামলাতে পারলে মঙ্গল, আর না পারলে অমঙ্গল। এতক্ষণ ধরে বসে যে আলাপচারিতা বা কথাবার্তা বলছি, সেটা চলাকালীন কিছু অনুভূতি হচ্ছিল আমার।
যেটায় মন দিচ্ছিলাম না বা মন দিতে চাইছিলাম না। দুই ভুরুর মাঝখানে আজ্ঞাচক্রের জায়গায় একটা চাপ অনুভব করছিলাম। হালকা নয়, ভালোই জোরালো। মাথার মধ্যে একটা শূন্যতা ছেয়ে আসছিল, যেন কেউ 4 পেগ হুইস্কি খাইয়ে দিয়েছে। মাথাটা ঘুরছে না, কিন্তু চেতনাটা যেন একটু পাতলা হয়ে আসছে। এই অনুভূতি আগেও হয়েছে, যখন কোনো শক্তিশালী আধ্যাত্মিক জায়গায় গিয়েছি, কোনো পুরনো মন্দিরে, কিছু শ্মশানে। তখন এরকম হয়েছে। মনে হয় ঘরের ভেতরের শক্তিটা আমার তৃতীয় নেত্রকে প্রভাবিত করছে। আমি কথা চালিয়ে যাচ্ছিলাম, নিজের মনের সব ইচ্ছা শক্তি দিয়ে চেষ্টা করছিলাম স্বাভাবিক থাকতে, কিন্তু ভেতরে একটা তীব্র টান অনুভব করছিলাম, যেন সমস্ত বাহ্যিক কথাবার্তা থেকে সরে গিয়ে ভেতরে ডুব দিতে চাইছি। তারপর একটা কথা বেরিয়ে এলো আমার মুখ দিয়ে। আমি বলেছিলাম, নাকি অন্য কেউ আমার মুখ দিয়ে বলিয়েছিল, আজও নিশ্চিত নই। এই ঘরে একটু ধ্যান করতে চাই। কালিকানন্দ একটু অবাক হলেন বলে মনে হলো। তারপর মাথা নাড়লেন, বললেন, করো। উঠে দাঁড়িয়ে বললেন, আমি একটু ওপরে যাচ্ছি গাছে জল দিতে। দরজা টেনে দিয়ে তিনি বেরিয়ে গেলেন। আমি একা। ঘরটা নিস্তব্ধ হয়ে গেল। বাইরে কলকাতার শব্দ, দূরে একটা ট্রামের ঘন্টা, কোথাও কারো চিৎকার, ফেরিওয়ালার ডাক, সব যেন কোথাও দূরে সরে যাচ্ছে। ঘরের ভেতরে শুধু প্রদীপের কাঁপা আলো আর সেই অজানা ধূপের গন্ধ। আমি খুলি 3টের সামনে এসে বসলাম। কোনো আসন বা কোনো বিশেষ কায়দায় নয়, স্বাভাবিক আমরা আপনারা যেভাবে মাটিতে বসি সেভাবে। চোখ বন্ধ করলাম, বা বলা ভালো, আপনা থেকেই হয়ে গেল। প্রথমে কিছুই নেই, শুধু অন্ধকার। তারপর সেই চাপটা আরো বাড়লো ভুরুর মাঝখানে। মনে হয় কেউ যেন আলতো আঙুল দিয়ে চাপ দিচ্ছে সেখানে। শ্বাসটা গভীর হলো, মন শান্ত হলো। তারপর দেখলাম, স্পষ্ট নয়, ঝাপসা, ধোঁয়াশার মতো, যেভাবে স্বপ্নে কিছু দেখা যায়, একটা পর্দার মতো দিয়ে দেখছি যেন। কিন্তু আকার একটা আছে, সেটা বুঝতে পারছি। একটা মেয়ে, লাল শাড়ি পরা, কিন্তু শাড়িতে ধুলোর আস্তরণ, যেন অনেক পথ হেঁটে এসেছে, অনেক দূর থেকে। শান্ত মুখ, ঠোঁটের কোণে একটা হাসি, এমন হাসি যা দেখলে মনে হয় সেই মানুষটা সব জানেন, অনেক আগের থেকেই জানেন, কিন্তু জেনেও কাউকে জোর করেন না। তিনি বসে আছেন আমার দিকে তাকিয়ে। তারপর কথা বললেন, কণ্ঠস্বর নয় ঠিক, কানে শুনলাম কিনা নিশ্চিত নয়, কিন্তু মাথার মধ্যে কথাগুলো স্পষ্ট ভেসে উঠল। এতটাই স্পষ্ট, মনে হলো কেউ আমার কানের কাছে মুখ নিয়ে বলছে, এই মানুষটার কাছ থেকে দূরে থেকো। আমি চমকে গেলাম। মনের মধ্যে প্রশ্ন জাগলো, কেন? তিনি বললেন, তুমি যে মা তারার পুজো করো প্রতিদিন, তিনিই তোমার গুরু। তুমি ভয় পেও না, বাইরে থেকে গুরু খোঁজার প্রয়োজন নেই তোমার এখন। একটু থামলেন। তারপর সব মিলিয়ে গেল। চোখ খুললাম, ঘরটা সেই একই আছে। প্রদীপের শিখা কাঁপছে, খুলি 3টে চুপ করে আছে। কিন্তু আমার মধ্যে কিছু একটা বদলে গেছে। একটা ভার নামলো বুক থেকে। কতক্ষণ বসেছিলাম জানি না, হয়তো 5 মিনিট, হয়তো আধ ঘন্টা। কালিকানন্দ ফিরলেন। কি অনুভব করলে? জিজ্ঞেস করলেন। আমি বললাম, গভীর ধ্যান হয়েছিল। আর কিছু বলিনি। সেই লাল শাড়ি পরা মেয়ের কথা, সেই সতর্কবার্তার কথা, সব মনের মধ্যেই থাকলো। আমি বিদায় নিলাম। বেহালার সেই গলি থেকে বেরিয়ে এসে বড় রাস্তায় পা দিলাম। কলকাতার শব্দ আবার স্বাভাবিক মনে হলো। বাস, মানুষ, হকারের চিৎকার। কিন্তু মাথার মধ্যে সেই কথাটা রয়ে গেল, দূরে থেকো। সেই দিনের পর কিছুদিন কালিকানন্দের সাথে যোগাযোগ হয়নি। আমি নিজের মতো পথ খুঁজছিলাম। মা তারার পুজো চলছিল প্রতিদিনই। পুজো বলতে রোজ ধুনো আর ধূপ দেখানো, তারা তারা বলে জপ করা, বাস ওই অবধি। তারপর 2 বছর কেটে গেল। পিএসইউতে চাকরি হলো, পোস্টিং হলো ভটিন্ডায়, পাঞ্জাবের একটা শহর, শিল্প শহর, কলকাতা থেকে 1000 কিলোমিটারেরও বেশি দূরে। ভটিন্ডা নিয়ে আমার কোনো পূর্ব ধারণা ছিল না। গিয়ে দেখলাম গরম, শুকনো, মাঠ আর কারখানার মিশেল। মানুষ ভালো, সরল, কিন্তু
পরিবেশ সম্পূর্ণ আলাদা। কিন্তু একটা জিনিস ভালো লাগলো, সরকারি কোয়ার্টার, একা থাকবো, প্রাইভেসি আছে। আর কোয়ার্টারের পেছনে একটা জঙ্গল, বড় বড় গাছ, রাতে পোকার ডাক, ভোরে পাখির ডাক। শহরের মধ্যে কিন্তু শহর থেকে একটা আলাদা জায়গা। এখানে এসে আবার সেই পুরনো টানটা জেগে উঠল। সাধনা করব, কিন্তু কিভাবে, কাকে জিজ্ঞেস করব? গুরু খুঁজতে শুরু করলাম, অনলাইনে ঘাঁটলাম, কাউকে ঠিক বিশ্বাসযোগ্য মনে হলো না। একদিন মাথায় এলো কালিকানন্দের কথা। বেহালার সেই ঘটনার পরেও তিনি আমার ফোনে ছিলেন। 2 বছর কথা হয়নি, কিন্তু নাম্বারটা ছিল। মনে পড়ল সেই দিনের কথা, ধ্যানে দেখা মেয়েটার সতর্ক বার্তা। কিন্তু আমি ভাবলাম ওটা হয়তো আমার নিজের মনের কথা ছিল। ভ্রান্তি দর্শন বলেও একটা জিনিস হয়, আমরা নিজে যেটা শুনতে চাই সেটাই কল্পনা করে নিই দেবতা এসে আমাদের বলেছেন বলে। আমাদের অবচেতন মন আমাদের কাল্পনিক দেবতার এক প্রতিমূর্তি বানিয়ে আমাদের সামনে রাখে, আর আমরা ভেবে নিই সত্যিকারের দেবতা দর্শন হয়েছে। ওই দর্শন পেয়েই লোকে আজকাল ইউটিউব, ইনস্টাগ্রামে রিল বানানো শুরু করে দেয় যে দেবী আমার সামনে সাক্ষাৎ এসেছিলেন, দেবতা বলে গেছেন আমার মূর্তি বানিয়ে পুজো করো, আরও কত কি। যাই হোক, একবার ফোন করে দেখি। ফোন করলাম, কালিকানন্দ ধরলেন, কণ্ঠস্বর সেই একই। বললাম কোথায় আছি, কি করছি। তিনি শুনলেন, বললেন, আচ্ছা, তোমাকে পথ দেখাবো। প্রথমে সহজ কাজ, তৃতীয় নেত্রকে সক্রিয় করার চর্চা। ধ্যানে বসে ভ্রু মধ্যে মনোযোগ রাখা, দেখতে চেষ্টা করা। আমি করতাম, কখনো কিছু ভেসে উঠত মনের পর্দায়, কখনো ঘুটঘুটে অন্ধকার। তারপর শুরু হলো অন্য কাজ। কালিকানন্দ ছবি পাঠাতেন ফোনে, বলতেন, এই মানুষটা এখন কোথায় আছে, কি করছে, এটা দেখে বলো আমাকে। আমি ধ্যানে বসে সেই ছবির মানুষটার কথা ভাবতাম। কখনো মনে একটা দৃশ্য ভেসে উঠত, অস্পষ্ট, ঝাপসা। বলতাম, কালিকানন্দ শুনতেন। মাঝে মাঝে বলতেন, ঠিক আছে। মাঝে মাঝে বলতেন, আর একটু চেষ্টা করো। একদিন তার নিজের ছবি পাঠালেন, বললেন, আমি আজকে সকালে কি করছিলাম এটা দেখার চেষ্টা করবে। আমি চেষ্টা করলাম, একটা দৃশ্য এলো, বসে আছেন, কিছু একটা জ্বালাচ্ছেন। বললাম, তিনি বললেন, অনেকটা মিলেছে। ক্রমে ক্রমে এই অনুশীলন চলতে থাকলো। আমি অনুভব করছিলাম ভেতরে কিছু একটা জেগে উঠছে, একটা সূক্ষ্ম সংবেদনশীলতা। একদিন কালিকানন্দ বললেন, নতুন কাজ দেবো এবার তোমায়। কি কাজ? আমার কিছু শত্রু আছে, তাদের ওপর ফোকাস করতে হবে। আমি একটু চুপ করে থাকলাম, তারপর বললাম, দেখতে পারি, কিন্তু এর বেশি কিছু পারবো না। কালিকানন্দের গলায় কঠোরতা এলো। গুরুর শত্রু শিষ্যেরও শত্রু, এটা সব সময় মনে রাখবে। তারপর একটা মহিলার ছবি পাঠালেন, বললেন, এই মেয়েটির ওপর ফোকাস করো। আমি চেষ্টা করলাম, কিছু দেখতে পেলাম না। মাথাটা ফাঁকা, যেন একটা দরজার সামনে দাঁড়িয়ে আছি যেটা খুলতে চাইছে না। কালিকানন্দ জোর দিলেন, বারবার বললেন চেষ্টা করতে। আমি বারবারই বললাম, কিছু আসছে না। তিনি রাগান্বিত হলেন। আর তখনই আমার মনের মধ্যে একটা প্রশ্ন জেগে উঠল, এটা কি আধ্যাত্মিক সাধনা? মা তারার পথ কি এই? মানুষের ওপর নজরদারি করা, গুরু শত্রুদের খোঁজ খবর রাখা? কিছু একটা ঠিক মনে হচ্ছিল না। সেই অস্বস্তিটা মাথায় থাকলো। কালিকানন্দ একদিন বললেন, তোমার কোয়ার্টারের পেছনে জঙ্গল আছে বললে না? হ্যাঁ। প্রতিদিন সন্ধ্যায় সেই জঙ্গলে যাও, একটা গাছের নিচে ধূপ আর প্রদীপ জেলে আসবে প্রতিদিন। আমি রাজি হলাম। সেদিন থেকে শুরু হলো জঙ্গলে যাওয়া। সন্ধ্যের আলোয় গাছের ছায়া লম্বা হয়ে পড়তো মাটিতে। মশা ছিল প্রচুর, হাত পা ঢেকে না গেলে রক্ষা নেই। মাঝে মাঝে পোকার আওয়াজ ভেসে আসতো ঝোপের ভেতর থেকে। একটু দূরে শিয়ালের ডাক শোনা যেত, কিন্তু যেতাম, ধূপ জ্বালতাম, প্রদীপ রাখতাম। গাছটার কথা বলি, বড় একটা গাছ। কোন গাছ ঠিক জানি না, পুরনো গুঁড়িটা মোটা। অন্ধকারে সেই গাছের তলায় দাঁড়িয়ে থাকলে মনে হতো গাছটা যেন আমার দিকে তাকিয়ে আছে। গাছেরও কি চোখ থাকে জানি না,
কিন্তু অনুভূতিটা হতো। তারপর 1 সপ্তাহ আগে কালিকানন্দ বললেন, চন্দ্রগ্রহণ আসছে, সেই রাতে তুমি ওই জঙ্গলে যাবে। গ্রহণ শুরু থেকে শেষ পর্যন্ত ওখানেই থাকবে, একটানা মন্ত্র জপ করবে। তিনি আমাকে একটা মন্ত্র দিলেন, যোগিনীর মন্ত্র, আর বললেন, কাঁচা মাংস নিয়ে যাবে ভোগ হিসাবে। আমার মনে একটা ঠান্ডা হাওয়া পড়ে গেল। কাঁচা মাংস? হ্যাঁ। কেন? সেই রাতে যে আসবে তার জন্য। আমি চুপ করে থাকলাম। কালিকানন্দ বললেন, চন্দ্রগ্রহণের রাতে সেই শক্তি জেগে ওঠে, সারা রাত মন্ত্র জপ করতে হবে। যাই দেখো, যাই অনুভব করো, উঠে আসবে না, কোনো কারণেই না। যদি উঠে আসো তাহলে সাধনা ভঙ্গ হবে। আর যখন সে আসবে, মাংস তার সামনে রাখো, তারপর বলো, আমার পরিবারের কোনো ক্ষতি করো না, সর্বদা আমার সাথে থেকো। সে সে কে? আমার গলাটা শুকিয়ে গেল। যোগিনী। আমি ফোন ধরে রইলাম চুপ করে। বাইরে ভাটিন্ডার রাতের আকাশ, জানলার বাইরে দূরে কারখানার আলো, আর সেই জঙ্গল। কালিকানন্দ বলে যাচ্ছিলেন, টাউনশিপের সিকিউরিটি গার্ড সেই রাতে দেখবে না, মশা সাপ কিচ্ছু কামড়াবে না। যোগিনী শুধু তখনই আসবে যখন গ্রহণ শুরু থেকে শেষ পর্যন্ত এক নাগারে মন্ত্র জপ হবে। আমি ফোন রেখে দিলাম। তারপর অনেকক্ষণ বসে রইলাম। যা ভাবছিলাম সেটা হলো, এটা ঠিক নয়। তন্ত্রশাস্ত্রে যা পড়েছি, যা জেনেছি, এই ধরনের সাধনা গুরু ছাড়া করতে নেই। গুরুর উপস্থিতি লাগে, দীক্ষা লাগে, প্রস্তুতি লাগে। আর আমাকে কোনো দীক্ষা দেওয়া হয়নি। কালিকানন্দ আমার গুরু নন আনুষ্ঠানিকভাবে। তিনি আমাকে একটা মন্ত্র দিয়েছেন টেলিফোনে, আর বলেছেন মধ্যরাতে একা জঙ্গলে বসো। আমার সেই মেয়েটার কথা মনে পড়ে গেল, বেহালার ঘরে ধ্যানে দেখা লাল শাড়ি পরা মেয়েটা। আমি মা তারাকে ডাকলাম, মা কি করব, পথ দেখাও। গ্রহণের আগের দিন সকাল থেকেই আকাশটা একটু মেঘলা ছিল। আমি বিশেষ মাথা দিইনি। পাটিন্ডায় মেঘ দেখা যায় কখনো কখনো, কিন্তু বৃষ্টি সেভাবে হয় না। দুপুরের পর মেঘ ঘন হলো। বিকেল হতে হতে আকাশ কালো হয়ে গেল। আমি জানলা থেকে দেখছিলাম, মন একটু অস্থির। কালকে রাতের জন্য মনের মধ্যে একটা দোটানা চলছে। তারপর বৃষ্টি নামল। এমন বৃষ্টি ভাটিন্ডায় আমি দেখিনি। আমার কোয়ার্টারের পুরনো বাসিন্দারাও বলল, এত বৃষ্টি তারাও অনেকদিন দেখেনি এখানে। এমনিতে শুকনো জায়গা বৃষ্টি হলেও হালকা ঘন্টাখানেক হয়, কিন্তু এই বৃষ্টি থামার নামই নেই। ঘন্টার পর ঘন্টা। রাস্তায় জল জমল, কোয়ার্টারের পাশের গলিতে হাঁটু সমান জল। আর সেই জঙ্গল, কোয়ার্টারের পেছনে গিয়ে দেখলাম জলের গাঁ। পুরো জঙ্গলে হাঁটুর বেশি জল। সেখানে বসা অসম্ভব। চন্দ্রগ্রহণের রাতে সেই জঙ্গলে যাওয়া যাবে না। আমি ঘরে বসে বাইরের বৃষ্টি দেখলাম। মনের মধ্যে একটা অদ্ভুত শান্তি নামল, যেন একটা বড় বোঝা নেমে গেল। যেন একটা দরজা আমার সামনে বন্ধ ছিল, আর কেউ সেটা খুলে দিয়েছে। চুপ করে বসে রইলাম। মা তারাকে মনে মনে ধন্যবাদ চাইলাম। কয়েকদিন পর কালিকানন্দকে ফোন করলাম জানাতে যে বৃষ্টির কারণে জঙ্গলে যাওয়া হয়নি। ফোন তুলল না কেউ। পরদিনও করলাম, কেউ তুলল না। তৃতীয় দিন অন্য একটা নাম্বার থেকে কল এলো। সেই নাম্বার আমি চিনি না। ফোন ধরলাম। কালিকানন্দের কেউ একজন ছিল। বললেন, এই নাম্বার থেকে কল করেছিলেন, বলুন কাকে চাই। আগে আমি তুঙ্গেশ মণ্ডল। কালিকানন্দ বাবার সাথে কথা বলা ছিল। সাধু বাবা তো অসুস্থ। কি হয়েছে? একটু চুপ করে থেকে বললেন, হাত পা কাজ করছে না ঠিকঠাক। হঠাৎ করে কি যে হলো, ডাক্তার দেখানো হচ্ছে। চন্দ্রগ্রহণের রাতে ঠিক কি হয়েছিল তার ঘরে, সেটা আমি জানি না। হয়তো তিনি সেই রাতে কোনো সাধনা করেছিলেন নিজের ঘরে। হয়তো শুধু আমাকে নয়, নিজেও কিছু চেষ্টা করছিলেন। হয়তো সেটা পরিকল্পনা মতো হয়নি। আধ্যাত্মিক জগতে একটা কথা আছে, যা তুমি অন্যের দিকে ছোড়ো তা ফিরে আসতে পারে তোমার দিকে। হয়তো এরকমই কিছু একটা হয়েছিল, হয়তো হয়নি, আমি জানি না। কিন্তু ঘটনাটা আমার মনে একটা গভীর ছাপ ফেলে গেল। আজকে রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা পুরনো অশ্বত্থ গাছ দেখলাম। নিচে একটা ছোট্ট শিবলিঙ্গ, সিঁদুর মাখানো।
সামনে দুটো মোড়া ফুল আর একটা অর্ধেক জ্বালা ধূপকাঠি। গাড়ি থামিয়ে দেখলাম। এই দৃশ্য কত জায়গায় দেখেছি, কত গাছের তলায়, কত ঈশ্বর, কত মানুষ এসেছে এই গাছের তলায়, হাত জোর করেছে, মাথা নত করেছে, মনের কথা বলেছে। গাছ শুনেছে, ঈশ্বরও হয়তো শুনেছেন। আর আমার মনে পড়ে গেল সেই রাতের কথাটা। ভাটিন্ডার জঙ্গল, সেই গাছ যার তলায় রোজ যেতাম, যে রাতে আমার যাওয়ার কথা ছিল। মনের মধ্যে একটা প্রশ্ন থেকে যায় সব সময়, যদি বৃষ্টি না হতো, যদি সেই রাতে আমি সেখানে যেতাম, গাছের তলায় বসতাম, কাঁচা মাংস রেখে মন্ত্র জপ শুরু করতাম। মধ্যরাতের পর গ্রহণের সবচেয়ে গভীর মুহূর্তে, যখন আকাশে চাঁদের ছায়া ঢেকে যায় আর পৃথিবীতে এক অদ্ভুত অন্ধকার নেমে আসে, তখন কে আসতো, কি রূপে আসতো? আমার মন কি সেই মুহূর্তটাকে সামলাতে পারতো? এই প্রশ্নের উত্তর জানি না, হয়তো কখনো জানবো না। কিন্তু একটা জিনিস জানি, মা তারার ওপর আমার বিশ্বাস সেই থেকে আরো গাঢ় হয়েছে। বেহালার সেই ছোট্ট ঘরে, বেহালার সেই ছোট্ট ঘরে তিনি আমাকে সতর্ক করেছিলেন একটা শান্ত মুখের হাসিতে, আর ভাটিন্ডায় তিনি বৃষ্টি পাঠিয়ে থামিয়ে দিয়েছিলেন। আমরা মানুষ, কৌতূহলবশত অনেক দরজার সামনে যাই, জানতে চাই, বুঝতে চাই, অনুভব করতে চাই, কিন্তু সব দরজা খুলতে নেই। কিছু দরজা বন্ধ থাকাই ভালো। কোন দরজাটা খুলবে আর কোন দরজাটা বন্ধ থাকবে, সেটা বোঝার বিদ্যাটাই হয়তো সবচেয়ে বড় বিদ্যা। কালিকানন্দ পরে সুস্থ হয়েছিলেন কিনা জানি না, তার সাথে আর যোগাযোগ করিনি। বেহালার সেই মেয়েটা, ধুলো মাখা লাল শাড়ি, শান্ত মুখ, ঠোঁটের কোণে হাসি, তাকে আর কখনো দেখিনি। কিন্তু মনে হয় তিনি আছেন, কাছেই আছেন।